আচ্ছা, তো আমরা রঞ্জন, হ্যাঁ, তো আমরা অনেকগুলো ডিপোজিশন টেকনিকই ডিটেলে পড়লাম। এবার কিছু ডিপোজিশন টেকনিক বাকি আছে যেগুলোর জাস্ট আমরা আউটলাইন গুলো দেখব, মানে বেসিক মেথড, তার একটা স্কিমাটিক এবং তার মেরিটস অ্যান্ড ডিমেরিটস। ঠিক আছে, তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে ন্যানো পার্টিকেলস তৈরি করার বিভিন্ন ধরনের মেথড আছে। তার মধ্যে কিছু কিছু মেথডকে অ্যাকচুয়ালি বলা হয় সলিড স্টেট রিয়াকশন, আর কিছুগুলো হচ্ছে থিন ফিল্ম ডিপোজিশন। থিন ফিল্ম ডিপোজিশন মানে যেমন যেগুলো একটু কষ্ট করে করতে হয় আর কি, প্লাজমা লেজার ডিপোজিশন, ই বিম ইভাপোরেশন করে যেগুলোকে করে, মানে একদম খুব কন্ট্রোলড গ্রোথ যেগুলো। আর সলিড স্টেট মেকানিজমে হাতে করে আমাকে বেশি কন্ট্রোল করতে হয় না বা বেশি মাথা ঘামাতে হয় না, কিছু নির্দিষ্ট রিয়াকশন করতে হয়। হ্যাঁ, অবশ্যই সেটা টেম্পারেচার রেশিও, কত রেটে গ্যাসটাকে ফ্লো করাবো, এগুলো যদিও বা ম্যাটার করে, কিন্তু স্টিল মানে সলিড স্টেট রুট গুলো একটু সেই তুলনায় একটু আর কি ইজিলি হ্যান্ডেল করা যায় কম্পেয়ার টু দ্যাট হাই ভ্যাকুয়াম সিস্টেমে যেগুলোকে করতে হয়। মানে সলিড স্টেট রিয়াকশন গুলো তো দেখেইছিস, মানে নাইট্রোজেন এনভায়রনমেন্টে করলাম, সেই রিলেটেড নাইট্রাইডের হয়তো ন্যানো পার্টিকেলস তৈরি হলো, কিন্তু যেগুলো একদম আমাকে সেই হাই ভ্যাকুয়াম ক্রিয়েট করতে হবে, তারপর একদম প্রচন্ড পিওর হাইলি ক্রিস্টালাইন কোয়ালিটির ক্রিস্টালাইন অর্ডার থাকবে, এই লেভেলের যে থিন ফিল্মগুলো তৈরি করা, সেগুলো সত্যি খুব ঝামেলার। হুম, তো যাই, তোরা অনেক রকম টেকনিক শিখেছিস, আরো কিছু শিখবি, তাহলে পুরো ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করতে পারবি। যেমন দিস ইজ দ্য স্কিম্যাটিক ফর ই বিম ইভাপোরেশন। ঠিক আছে, ই বিম ইভাপোরেশনটা কি? এটা ওয়ান ফর্ম অফ ফিজিক্যাল ভেপার ডিপোজিশন। ফিজিক্যাল ভেপার ডিপোজিশনে ফিজিক্যাল মেথডে ভেপারগুলো ক্রিয়েট করা হয় এবং ডিপোজিশন হয়, কেমিক্যাল ইন্টারাকশন সেখানে ইনভলভ হয়। তো ফিজিক্যাল ভেপার ডিপোজিশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট আমরা আগের দিন পড়েছি, সেটা হচ্ছে থার্মাল মেথড। জাস্ট ফিলামেন্টের মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়ে হিট করে আমরা ভেপার ক্রিয়েট করেছি। আরেকটা হলো কি ইলেকট্রন বিম ইভাপোরেশন। সেখানে কি হবে, এই যে এখানে আমার যেই যাকে ডিপোজিট করতে চাই সেটা এখানে রাখা আছে একটা ইয়ের মধ্যে, এটাকে বলা হয় ক্রুসিবল। হুম, এবার এটাকে হিট করার সিস্টেমটা কি না, নিচে একটা ইলেকট্রন সোর্স আছে, সেখান থেকে হাই এনার্জি সম্পন্ন ইলেকট্রন বেরোবে। তারপর আমরা দেখতে পাচ্ছি জিনিসটাকে সুন্দর করে বাঁকিয়ে এনে স্যাম্পেলের উপর, আই মিন টার্গেটের উপর ফেলা হচ্ছে। কি করে বাঁকানো হবে? ইউজিং ম্যাগনেটিক ফিল্ডস, ম্যাগনেটিক ইলেকট্রন ডিফ্লেক্টর। এইবার যে ইলেকট্রনের যে বন্যা এসে এর উপরে পড়লো, তাহলে ইলেকট্রনগুলোর একটা কাইনেটিক এনার্জি থাকবে, সেই কাইনেটিক এনার্জি উইল বি ট্রান্সফার টু দ্য টার্গেট মেটেরিয়াল। সেই কাইনেটিক এনার্জি টার্গেট মেটেরিয়ালগুলো অ্যাবজর্ব করবে এবং কাইনেটিক এনার্জিটা অ্যাবজর্বড হয়ে ওটা থার্মাল এনার্জিতে পরিণত হবে। তার ফলে যে হিটটা জেনারেট হবে, তার ফলে ওটা গলে যাবে বা ওটার ভেপার হবে, ওটার ইভাপোরেশন হবে এবং সেই বিমটা স্যাম্পেলের উপর ডিপোজিট হবে। বাকি পুরো জিনিসটা হচ্ছে পুরো চেম্বার যেমন দেখতে হয়, যেমন একটা থিকনেস মনিটর থাকে স্যাম্পেলের কাছেই, আগের দিন বলছিলাম, যেমন একটা প্রেশার গেজ থাকে, কেননা এক্ষেত্রে হাই ভ্যাকুয়াম চেম্বারের দরকার হয়। ভ্যাকুয়াম না হলে তো আর কি এই অ্যাটমিক বিমটা তো ধাক্কাধাক্কি করে টার্গেটে মানে স্যাম্পেল ঠিক মতো পৌঁছাতে পারবে না। আর কি, এই যে স্টেজ, যেই স্টেজে স্যাম্পেলটা ঢোকানো থাকে মানে সাবস্ট্রেটটা, সেটাও কিন্তু কন্ট্রোল করা যায়। স্যাম্পেল হোল্ডারকে রোটেট করা যায় নিজের প্রয়োজন মতো, এটার হাইট অ্যাডজাস্ট করা যায় নিজের প্রয়োজন মতো, একে বলা হয় স্যাম্পল ম্যানিপুলেটর। ওকে, ক্লিয়ার? সো দিস ইজ ই-বিম ইভাপোরেশন। ই-বিম হিটিং প্রোভাইডস সেভারাল অ্যাডভান্টেজেস। প্রথমত স্মল স্পট সাইজ, মানে একটা ছোট্ট স্পটেই ই-বিমটা এসে পড়লো এবং সেখান থেকেই মেটেরিয়ালগুলো বেশি বেশি ডিপোজিট হলো। গুড কন্ট্রোল ওভার এমিশন কারেন্ট, অর্থাৎ ইলেকট্রনগুলোকে আমি যে অ্যাক্সিলারেট করছি, সেই অ্যাক্সিলারেশনের জন্য আমি একটা ফিলামেন্ট ইউজ করছি, কারেন্ট পাঠাচ্ছি, একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজের আন্ডারেই ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেট হচ্ছে, রাইট?
তো ওই যে কারেন্টটা যে সৃষ্টি হচ্ছে ইলেকট্রন ফ্লো এর ফলে, দ্যাট ইজ এমিশন কারেন্ট। সেই এমিশন কারেন্টের উপর ফাইন কন্ট্রোল করে আমি ইলেকট্রনের স্পিড বা কি রেটে আমি ইলেকট্রনকে স্যাম্পেলের উপর এনে ফেলবো, স্যাম্পেল নয় মানে যেটা যাকে ডিপোজিট করতে হবে আর কি, তার উপরে এনে ফেলবো, সেটাকে কন্ট্রোল করতে পারি। ফলে আমি বেসিক্যালি এখান থেকে যে বিমটা তৈরি হবে সেই বিমের জেনারেশন রেটটাকে আমি কন্ট্রোল করতে পারি। অর্থাৎ সোজা কথা আমি ডিপোজিশন রেটটাকে বেশ ভালোভাবে কন্ট্রোল করতে পারি আর কি। লার্জ রিজার্ভার অফ দ্য সোর্স মেটেরিয়াল, যার একটা ছোট্ট এরিয়া থেকে ইভাপোরেশন হচ্ছে, ফলে অনেকদিন ধরে আমরা ইউজ করছি। আচ্ছা, দ্য সোর্স মেটেরিয়াল ইজ প্লেসড ইন, বললাম আগেই, ক্রুসিবল। ক্রুসিবল গুলো সাধারণত গ্রাফাইটের তৈরি হয়। গ্রাফাইটের তৈরি হয়, ক্রুসিবলের নিচে একটা ফিলামেন্ট আছে। এই ফিলামেন্টকে হিট করা হয় কত অর্ডার, 100 অ্যাম্পিয়ার। সেই ফিলামেন্ট থেকেই ইলেকট্রনগুলো বেরোয় বাই ওয়ে অফ থার্মায়োনিক এমিশন। ওকে, এমিশন কারেন্টের অর্ডার কিন্তু মিলিঅ্যাম্প। 100 অ্যাম্পিয়ার কারেন্ট আমি ফিলামেন্টের মধ্যে দিয়ে পাঠাই, তারপরে ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়। থার্মায়োনিক এমিশন মানে হচ্ছে থার্মাল এনার্জি গেন করে আয়নগুলো সারফেস পোটেনশিয়ালকে জাম্প করে বাইরে বেরিয়ে আসতে পারে, দ্যাট ইজ থার্মায়োনিক এমিশন। সারফেসে তো একটা ব্যারিয়ার থাকে, গরম গরম ইলেকট্রনগুলো জাম্প করতে পারে, দে ক্যান জাম্প because they are thermally excited, so there is thermionic emission এবং আমরা emission current পাচ্ছি of the order of milliamp। এই এমিটেড ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেট করে, অ্যাক্সিলারেটিং ভোল্টেজ হিসাবে কি ইউজ করা হয়, 10 kV, তার মানে 10 কিলো ইলেকট্রন ভোল্ট এই অর্ডারের হয় অ্যাক্সিলারেটেড ইলেকট্রনের এনার্জি। তারপর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এদেরকে টুইস্ট করা হয়, এটা সোর্সের উপর গিয়ে পড়ে এবং ইভাপোরেশন টেম্পারেচার, সোর্স মেটেরিয়াল হিসেবে যা ইউজ করা হবে এক একটা মেটেরিয়ালের ইভাপোরেশন টেম্পারেচার এক এক রকম হয়। তো নিজেদের প্রয়োজন মতন এমিশন কারেন্টকে কন্ট্রোল করে সোর্স মেটেরিয়ালের ইভাপোরেশন টেম্পারেচারে সোর্স মেটেরিয়ালটাকে দরকার মতো নিয়ে যাওয়া হয়। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইজ ট্রান্সফার্ড অ্যাজ হিট, এই যে লোকালি মেল্ট হয় জিনিসটা, এইটাই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা কিন্তু থার্মাল ইভাপোরেশনে হয় না। সেখানে পুরো ক্রুসিবল হিট হচ্ছে, পুরো মেটেরিয়াল মেল্ট হচ্ছে। তার ফলে অনেক সময় ক্রুসিবলের যে ওয়ালটা সেখান থেকে কন্টামিনেশন হয়ে যায়, যেটা ই বিম হিটিং এ হয় না। So this is very important advantage. Hot crucibles are not in the line of sight of the substrate. অনেক সময় থার্মাল ইভাপোরেশনের ক্ষেত্রে বিশেষ করে ছোট মতন ক্রুসিবল থাকে হয়তো, আর সাবস্ট্রেটটা হয়তো এখানে আছে, তাহলে হট ক্রুসিবল থেকেও মেটেরিয়াল উপরে চলে যেতে পারে। এখানে কি হচ্ছে, একটা বড় পাত্র আমরা ইউজ করতে পারি যার একটা ছোট স্পটে গিয়ে হিটিংটা হচ্ছে, আর সাবস্ট্রেট হয়তো এইটুকু, ফলে লাইন অফ সাইটের মধ্যে হট ক্রুসিবলটা পড়ছে না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, এনার্জেটিক ইলেকট্রনস অ্যান্ড এক্সরে রেডিয়েশন। এক্সরে রেডিয়েশন তো হবেই, কেননা এখানে উই আর এনকাউন্টারিং accelerated charged particles, ঠিক আছে। সো আমাদের এক্সরে রেডিয়েশন হচ্ছে এইটা, দিস ক্যান ড্যামেজ দ্য ফিল্ম, ঠিক আছে, ড্যামেজিং এফেক্ট থাকতে পারে। এর ফলে কিছু কিছু ডিভাইস ফ্যাব্রিকেশনের ক্ষেত্রে ই বিম ইভাপোরেশন না ইউজ করে কেমিক্যাল ভেপার ডিপোজিশন বা স্পাটারিং টেকনিক ইউজ করা হয়। স্পাটারিং মানে আয়ন দিয়ে স্পাটার করা, আর সিভিডিটা তো কেমিক্যাল ভেপার ডিপোজিশন, সেটা একটু পরে আসবো। আচ্ছা, পিএলডির বেসিক্সটা তোরা জানিস, তো ব্যাপার স্যাপার একই ধরনের, কিন্তু ওই ইলেকট্রন বিমকে না ইউজ করে পালসড লেজারকে ইউজ করা হচ্ছে সোর্স মেটেরিয়ালকে হিট করার জন্য, ঠিক আছে। তারপরে ওরা গিয়ে সাবস্ট্রেটের উপর জমা হচ্ছে,
এই হচ্ছে বেসিক সিনারিও। এখানে টার্গেটটাকেও ম্যানিপুলেট করা যায়, টার্গেটটাকে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম করা যায়। আর পালসড লেজার মানে হচ্ছে শর্ট পালস, এই একটা লেজার বিম কিছুক্ষণ এলো, আবার লেজার বিমের একটা পালস ছিল, মানে কন্টিনিউয়াস কোনো ওয়েভ ট্রেন্ড নয়, পালসড লেজার। So thin films are deposited by the ablation of targets, মানে ওই যে ক্ষয় করোশন যেটা, ওটাকে অ্যাবলেশন বলে, by a focused pulsed laser beam। টার্গেট হিসেবে মেটাল বা সেমিকন্ডাক্টরস থাকে, লেজার হিসেবে 10 ন্যানোসেকেন্ড আল্ট্রাভায়োলেট লেজার ইউজ করা হয়, অ্যাটমসফিয়ার হিসেবে অ্যাটমসফিয়ারেও পিএলডি করা যেতে পারে, আল্ট্রাহাই ভ্যাকুয়ামেও করা যেতে পারে, ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ারেও অনেক সময় করা হয়। ঠিক আছে, তো এটা একটা বেসিক স্কিমাটিক। এই যে জিনিসটা, এটাকে বলা হয় প্লিউম। মানে এখানে অ্যাবলেশনের ফলে মেটেরিয়াল থেকে যে একটা ক্লাউড অফ অ্যাটম বেরোয়, দ্য ক্লাস্টার অফ অ্যাটম, সেটাকে বলা হয় প্লিউম, যেটা এখানে জমা হয়। ঠিক আছে, তো ইজ সামথিং ইট লুকস লাইক দিস ইজ কল্ড প্লিউম। এরকম একটা প্লিউম তৈরি হয়েছে টার্গেট মেটেরিয়ালের। The removal of atoms from the bulk material is done by vaporization of the bulk at the surface in a state of non-equilibrium, obviously, কেননা ফ্লাক্সটা বাইরে থেকে বেরোচ্ছে, একটা নেট ফ্লাক্স আছে, তাহলে এটা নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। So some of the energy of the laser pulse is transferred to the lattice of the target। ওই লেজার পালসের এনার্জিটাই এখানে থার্মাল এনার্জিতে কনভার্টেড হয়ে ভেপোরাইজেশনটা হয়। সো টার্গেটের উপর এসে পড়ছে এবং এরকম ভাবে অনেকগুলো দাগ 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 অনেকগুলো ক্ষত সৃষ্টি করছে, সেখান থেকে একটা প্লিউম উঠছে, সেই প্লিউমটাই, ওই ক্লাউডটাই সাবস্ট্রেটের উপর ডিপোজিশন হচ্ছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এবার এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কিরকম? আচ্ছা, এখানে জিনিসটাকে একটু ভাগ করে বলেছে, পালসড লেজার অ্যাবলেশন। ঠিক আছে, করোশন যেটা ক্ষতি, মানে যেটা ক্ষয় হচ্ছে, দ্যাট ইজ অ্যাবলেশন, এবং তারপর ডিপোজিশন হচ্ছে এখানে। ওকে, সো অ্যাডভান্টেজ কি? স্টয়চিওমেট্রিক ট্রান্সফার অফ মেটেরিয়াল, অর্থাৎ খুব হাবিজাবি রেশিওর কোনো একটা কমপ্লেক্স, যেমন ইট্রিয়াম, বেরিয়াম 2, কপার 3, অক্সাইড 7 - ডেল্টা, অর্থাৎ অক্সাইড 6.8 হয়। এই ধরনের সূক্ষ্ম স্টয়চিওমেট্রিক রেশিও যুক্ত থিন ফিল্ম ক্যান বি ডিপোজিটেড ইউজিং পালসড লেজার ডিপোজিশন। কেননা এইসব করেসপন্ডিং মেটেরিয়ালের একাধিক ছোট ছোট টার্গেট এখানে রেখে দেওয়া হবে এবং লেজার বিমটাকে হিসাব করে এদের উপর ফেলা হবে, একটা ক্যালিব্রেশন করতে হবে, ডাইরেক্ট রিলেশন নাম্বার অফ পালসেস অ্যান্ড থিকনেস। ঠিক আছে, কতগুলো পালস আমি জেনারেট করছি, কত ফ্রিকোয়েন্সিতে জেনারেট করছি, তার উপর থিকনেসের একটা ডাইরেক্ট রিলেশন আছে। তো প্রতি পালসে 0.1 থেকে 0.3 অ্যাংস্ট্রম ডিপোজিশন হবে। এক্সপেরিমেন্টাল প্যারামিটারের সংখ্যাটা কম, টেম্পারেচার এবং অক্সিজেনের প্রেসার। ডিমেরিট কি? স্প্ল্যাশিং সলিড পার্টিকুলেটস অ্যান্ড লিকুইড ড্রপলেটস। এই যে প্লিউম তৈরি হচ্ছে না, এই প্লিউমটাই তো ঝপাং করে সাবস্ট্রেটের উপর গিয়ে যাচ্ছে, মানে ঢ্যাক করে একটা পালস এসে পড়লো, টক করে একটা প্লিউম তৈরি হলো এবং পুরো জিনিসটা স্প্ল্যাশ করে সাবস্ট্রেটের উপর গেল, এইটা একটা আনকন্ট্রোলড একটা ব্যাপার আছে। এছাড়া অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন অফ অ্যাবলেটেড মেটেরিয়াল, এই যে জিনিসটা হচ্ছে, এই যে প্লিউমটা হলো, তার একটা অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এবং এই যে লেজারটাও, সেটা তো একটা অ্যাঙ্গেলে আসছে, যেটা এখানে ছবিতেও দেখিয়েছে, থিটা অ্যাঙ্গেলে আসছে। এই ব্যাপারটা কিন্তু ই বিম ইভাপোরেশনের ক্ষেত্রে ওই রকম ঠিক নয়। তো একটা অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন থাকে, সেইটা পিএলডির ক্ষেত্রে, মানে অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন যদিও বাকি টেকনিকেরও কিছু না কিছু থাকবেই, কিন্তু পিএলডির ক্ষেত্রে সেটা একটু বেশি প্রমিনেন্ট, এই আর কি। মানে ইনহোমোজিনিয়াস থিকনেস,
সরাসরি এর সামনে যে পোর্শনটা থাকবে সেখানে হয়তো বেশ ভালো থিকনেস হবে, সাইডের থিকনেস গুলো হয়তো একটু কমে যাবে, এইরকম একটা ব্যাপার হবে, ইউনিফর্মিটির অভাব। নেক্সট টেকনিক, এটা আবার একটু কম ঝামেলার, এখানে কিন্তু হাই ভ্যাকুয়ামের মধ্যে বিম ফেলছি, টার্গেটে যাচ্ছে, হ্যাঁ এই সমস্ত ঝামেলা হচ্ছে না এখানে, সেই তুলনায় একটু সিম্পল। এখানে আমরা সলিউশন তৈরি করছি, জেল ফর্ম করছি, সল জেল টেকনোলজি। আচ্ছা, সল জেল মেথডে আমরা অনেক ধরনের ন্যানো মেটেরিয়ালস তৈরি করতে পারি, যেমন আমরা ডেন্স ফিল্ম তৈরি করতে পারি কোনো একটা সাবস্ট্রেটের উপর, আমরা এরোজেল তৈরি করতে পারি, অর্থাৎ এরকম একটা সুন্দর একটা নেটওয়ার্ক, আমরা ডেন্স সেরামিক তৈরি করতে পারি একটা বেশ গোল বলের মতো, একটাই মানে ছোট ছোট পার্টিকেলের ক্লাস্টার নয়, একটাই সিঙ্গেল ক্লাস্টার। আমরা ইউনিফর্ম পার্টিকেলস তৈরি করতে পারি, অর্থাৎ এরকম কোনো নেটওয়ার্ক থাকবে না, তারা পাশাপাশি পাশাপাশি সুন্দর একটা ল্যাটিস লাইক অ্যারেঞ্জমেন্টে থাকবে। এছাড়া আমরা সেরামিক ফাইবার ক্রিয়েট করতে পারি। এগুলো সবই সল জেল টেকনিকে তৈরি করা সম্ভব। কিরকম? বিভিন্ন ধরনের মেটালের একটা কম্বিনেশন আমি নিলাম, কমপ্লেক্স নিলাম, তার উপরে একটা কমপ্লেক্স নিলাম, সেটার হাইড্রোলাইসিস করে আমি একটা সলিউশন তৈরি করলাম। এই সলিউশনটা কিরকম না, একটা থাকবে ম্যাট্রিক্স, মানে একটা আর কি সলভেন্ট থাকবে, সেই ম্যাট্রিক্সের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় আমার ডিজায়ার্ড মেটেরিয়ালটা থাকবে, হ্যাঁ সাসপেন্ডেড অবস্থায় আছে। এরপর সলভেন্টটাকে আমি উড়িয়ে দেব, জেলেশন ইভাপোরেশন। জেলেশন ইভাপোরেশন এই জন্য বলছে কেননা মাঝের যে মেটেরিয়ালটা এটা জেল, আর সলভেন্টটার যেটা সেটা হচ্ছে সল, তাহলে সলভেন্টটাকে আমি উড়িয়ে দিলাম, তাহলে জেলটা পড়ে থাকলো। এইটা যদি আমি করি, পুরো সলভেন্টটাকে যদি আমি পট করে উড়িয়ে দিই একটা গো, তাহলে আমি জেরো জেল ফিল্ম পাবো, যেটাকে গরম করলে আমি একটা ডেন্স ফিল্ম পাবো। আবার অন্য একটা মেথড কি করা যায়, জেলেশন ইভাপোরেশন হবে কিন্তু পুরো সলিউশনটাকে আমি উড়িয়ে দেব না, কিছুটা সলভেন্ট থেকে যাবে এবং ধীরে ধীরে ইভাপোরেশন হবে। তার ফলে এই যে অ্যাটমগুলো আছে এরা নিজেদের সঙ্গে একে অন্যের সঙ্গে অ্যাটাচড হবে, এরা নিজেরা দানা বাঁধবে এবং দেখতে পাচ্ছি সেখানে একটা জেল ফর্ম করবে। ঠিক আছে, সল অ্যান্ড জেল, এরা আস্তে আস্তে দানা বাঁধবে, নিজেদের মধ্যে দানা বেঁধে এটা একটা নেটওয়ার্ক ফর্ম করবে। এরপর আমি সলভেন্টটাকে আস্তে করে এক্সট্রাক্ট করে নেব, তাহলে যে নেটওয়ার্কটা পড়ে থাকলো দ্যাট ইজ এরোজেল। সলভেন্টটাকে এক্সট্রাক্ট না করে যদি গরম করে উড়িয়ে দিই, এক্সট্রাক্ট করা আর ইভাপোরেট করা কিন্তু দে আর টু ডিফারেন্ট থিংস। এক্সট্রাক্ট করা মানে জাস্ট তুলে নেওয়া, সরিয়ে নেওয়া একটা কোনো মেথডে, আর ইভাপোরেট করা মানে ইভাপোরেট করা, হিট আপ করে ইভাপোরেট করা। তো পুরোপুরি যদি হিট আপ করে উড়িয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে জেরো জেল। তাহলে কি হলো, আমি জেলেশন ইভাপোরেশন করতে পারি, ডাইরেক্টলি পুরো মেটেরিয়াল উড়ে গেল সলভেন্ট, তাহলে জেরো জেল ফিল্ম পেলাম। আর যদি আমি মাঝে এটাকে জেল ফর্ম করার সুযোগটা দিই, মানে কানেকশন তৈরি করার সুযোগটা দিই, তাহলে এটা জেরো জেল হবে। যদি কানেকশন তৈরি করার বা নেটওয়ার্ক তৈরি করার সুযোগটা আমি না দিই, তাহলে এরকম একটা জেরো জেল ফিল্ম হবে, যেটাকে গরম করলে একটা ডেন্স ফিল্ম হবে। আর আমি যদি নেটওয়ার্ক তৈরি করার সুযোগ দিই, তাহলে এরকম একটা গোল পাকানো একটা ক্লাস্টার হবে, যেটাকে হিট করলে এটা একটা সার্কুলার ফর্ম পাবে, ডেন্স সেরামিক। আর কি হতে পারে, প্রেসিপিটেশন হতে পারে, আমি সলটাকে জাস্ট রেখে দেব, ধীরে ধীরে জিনিসটা থিতিয়ে পড়বে। প্রেসিপিটেশন হলে ইউনিফর্ম পার্টিকেলস হবে, বিকজ দ্য প্রসেস ইজ স্লো, ধীরে ধীরে একটা একটা করে পার্টিকেল থিতিয়ে পড়বে, দ্যাট ইজ কল্ড প্রেসিপিটেশন। সো ইউনিফর্ম পার্টিকেলস। তাছাড়া আমি এই সলিউশনটাকে সলজেল, এটাকে আমি স্পিন করাতে পারি, এটা পাক খাবে, স্পিন করবে, স্পিন করিয়ে ফার্নেসের মধ্যে দিয়ে যদি পাস করাই, এটা হবে তৈরি হবে সেরামিক, এখানে ডেন্স সেরামিক হয়েছিল, এটাকে স্পিন করিয়ে গরম করিয়েছি, তাই এটা একটা ফাইবার স্ট্রাকচার হবে। These are the various solvent technology। এখানে আরেকটু সিম্পল ফরম্যাটে দেখানোর চেষ্টা করেছি, এরোজেল, জেরোজেল, ক্রায়োজেলটা নতুন। সো এই যে এরোজেল আর জেরোজেলের মধ্যে পার্থক্য, জেরোজেল আমরা পাই থার্মাল ড্রাইং করে, মানে সরাসরি সলভেন্টটা উড়ে যাবে,
আর এরোজেলটা কিভাবে পাই? সুপার ক্রিটিক্যাল ড্রাইং, মানে কি আমি ধীরে ধীরে ইভাপোরেশন করিয়ে ক্রিটিক্যাল পয়েন্টের উপরে নিয়ে যাব ব্যাপারটাকে, অর্থাৎ জেলের ডেন্সিটিটা খুবই বেশি বেড়ে যাবে, তখন জেলগুলো একটা নেটওয়ার্ক তৈরি করতে থাকবে। এই কন্ডিশনে আমি যদি ড্রাই করি তখন এটা জেরোজেল হবে। সো ইট ইজ সুপার ক্রিটিক্যাল ড্রাইং, যেখান থেকে আমি এরোজেল হবে। সুপার ক্রিটিক্যাল ড্রাইং হলে আমি এরোজেল পাই, আর থার্মাল ড্রাইং হলে আমি জেরোজেল পাই। ঠিক আছে, তাহলে মূল কথা হলো একটা সলিউশন, তার একটা ম্যাট্রিক্স আছে, একটা সলভেন্ট, এবং একটা কানেক্টেড স্ট্রাকচার আছে যেটা কিনা জেল, আর কলয়েডাল স্ট্রাকচারটা হচ্ছে মানে সল ফর্মেশন হবে। সল ফর্মেশনের মধ্যে কলয়েডাল সাসপেনশন থাকবে, তারপর তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে, কানেক্টেড নেটওয়ার্ক, সেখান থেকে থার্মালি ড্রাই করলে জেরোজেল, সুপার ক্রিটিক্যাল ড্রাই করলে এরোজেল, আর ফ্রিজ করে ড্রাই করলে ক্রায়োজেল, সেখান থেকে আমার ফাইনাল প্রোডাক্ট। So first step is hydrolysis, second step is condensation, third step is aging and drying, এবং third and fourth, fifth step is calcination, অর্থাৎ এই জেল টেল থেকে আমি যখন ফাইনাল প্রোডাক্ট পাই সেইটা। সল জেল মেথডের অ্যাডভান্টেজ হচ্ছে লো প্রসেসিং টেম্পারেচার, হাই পিওরিটি, ভেরি ইম্পর্টেন্ট এটা, ইজ অফ ম্যানুফ্যাকচার, ভেরি ইম্পর্টেন্ট, হোমোজিনিয়াস স্টয়চিওমেট্রিক কোটিং এগুলো সহজেই সল জেল মেথডে করা যায়, কন্ট্রোল অফ কোটিংস, কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড মাইক্রোস্ট্রাকচার, গুড কন্ট্রোল থাকবে, অ্যাডহেশন আটকানোটা ভালো হয়। কোটিং এর ক্ষেত্রে সল জেল মেথড আসলে খুব মানে বেশি পপুলার। প্রোডাকশন অফ অর্গানিক ইনঅর্গানিক হাইব্রিডস, we can coat complex substrates. ডিসঅ্যাডভান্টেজ কি? লং প্রসেস টাইমটা লম্বা, অনেকক্ষণ ধরে ড্রাই হবে, অনেকক্ষণ ধরে সলিউশন হবে ইত্যাদি। র মেটেরিয়ালের কস্টটা বেশি, র মেটেরিয়ালস ইউজড ইন সল জেল টেকনিক আর কস্টলি। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, এখানে আমরা ইলেকট্রোডস ইউজ করব। এখানে জাস্ট একটা উদাহরণ দেখিয়েছি, স্কিমাটিকটা মেবি পরের স্লাইডে আছে। আচ্ছা, এখানে আছে একটা ক্যাথোড একটা অ্যানোড, এখানে ক্যাথোড আর এখানে হচ্ছে অ্যানোড। ওকে, এইবার আমি এখানে ফাইনালি যে প্রোডাক্টটা পেতে চাইছি সেটা হচ্ছে যে এইখানে একটা গ্রাফিন আছে, গ্রাফিনের মাঝখানে আমি নাইট্রেট গ্রুপকে ক্যালেট করতে চাইছি। ক্যালেট করা মানে ঢোকানো। হ্যাঁ, এই প্রসেসটাকে বলে ইন্টারক্যালেশন, মানে গ্রাফিনের বিভিন্ন লেয়ার আছে, তাদের মাঝখানে নাইট্রেট ঢোকাতে চাইছি। গ্রাফিন মানে কার্বনের লেয়ার, কিন্তু তার একটা স্পেশাল স্ট্রাকচার, হোপফুলি ইউ নো দ্যাট। এরকম ও গ্রাফিন তো আমি ডিসকাস করেছিলাম। এই তো মানে গ্রাফাইটের লেয়ার আর কি। গ্রাফিনের মাঝখানে নাইট্রেটকে ইন্টারক্যালেট করব। কিভাবে করব? আমি একটা ক্যাথোড আর অ্যানোড সেট নেব, মাঝখানে একটা এরকম সলিউশন টাইপ থাকবে, নাইট্রেটের কিছু একটা কম্পাউন্ড নেব, ঠিক আছে, এম নাইট্রেট বা এন নাইট্রেট, এম বা এন কিছু একটা। এই সলিউশনের মধ্যে এবার গ্রাফিন থাকবে, তো গ্রাফিন গুলো অ্যানোডের সঙ্গে অ্যাটাচড, আর নাইট্রেট গুলো অ্যানোডের সঙ্গে অ্যাট্রাকশনে অ্যানোডের দিকে চলে যাবে, আর এম আর এন যে ক্যাটায়ন গুলো সেগুলো ক্যাথোডের দিকে চলে যাবে। এর ফলে এই রিয়াকশন গুলো হবে। নাইট্রেট অ্যাডেড টু ওয়াটার অ্যান্ড ইলেকট্রন, ক্যাথোডিক রিডাকশন, ক্যাথোডে পৌঁছানোর পর এটা হবে। হাইড্রক্সিল গ্রুপ এবং NO2, ওকে। তারপরে যে ক্যাটায়ন গ্রুপটা আছে সেটা হাইড্রক্সিলের সঙ্গে মিশে MOH, আর যদি আরো কিছু মেটেরিয়াল কমপ্লেক্স ইউজ করি তাহলে সেটাও ওই হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে মিশে MnOH, আর সঙ্গে অক্সিজেন ঢুকলে কি হতে পারে? MOX প্লাস H2। তো এই হচ্ছে রিয়াকশন, ঠিক আছে। এবার
ইন দিস মেকানিজম, তাহলে এখানে ইলেকট্রো ডিপোজিশন হলো, ক্যাথোডিক ইলেকট্রো ডিপোজিশন। এই মেকানিজমে নাইট্রেট গ্রুপের ইন্টারক্যালেশন হলো, হয়ে তাহলে অরিজিনালি আমার এরকম গ্রাফিন গ্রাফিন ছিল, এখন কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে এইরকম একটা অন্য ধরনের একটা কমপ্লেক্স আমি পেলাম। ঠিক আছে, যাই হোক, এটা জাস্ট তোদের একটা মানে রিয়েলিস্টিক এক্সাম্পল দেওয়ার জন্য, এগুলো সবই কিন্তু রিসার্চ আর্টিকেল। তো মূল কথা হচ্ছে এটাও আরেকটা উদাহরণ। এখানে যেমন ধর একাধিক ইলেকট্রোড ইউজ করেছে, না দুটোই করেছে, রেফারেন্স ইলেকট্রোড, কাউন্টার ইলেকট্রোড, হ্যাঁ দুটো ইলেকট্রোড ইউজ করেছে, আর মাঝখানে একটা কপার নিকেল ফ্যাব্রিক রেখেছে। তারপরে এরকম ইলেকট্রোলাইসিস হয়েছে, তার ফলে ক্যাটায়নগুলো অ্যানোডে গেছে আর অ্যানায়নগুলো ক্যাথোডে গেছে। এর ফলে আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে নিকেল ফসফাইডের ন্যানোপার্টিকেল ডিপোজিশন হয়েছে এই কপার নিকেল ফ্যাব্রিকের উপরে। ঠিক আছে, তারপরে এখানে কারেন্ট ডেন্সিটি দেখিয়েছে বিভিন্ন ধরনের মেটেরিয়ালের জন্য কিরকম কি ব্যাপার। তো মেন জিনিসটা হচ্ছে যে ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে, মাঝখানে কেমিক্যাল রিয়াকশন হবে, ক্যাথোডিক রিয়াকশন হবে, এবং তার ফলে কিছু মেটেরিয়ালের ডিপোজিশন হবে, এবং এইভাবে ন্যানোপার্টিকেলস তৈরি হবে, ইলেকট্রো ডিপোজিশন বা ইলেকট্রোকেমিক্যাল ডিপোজিশন। So it is used for metals such as copper, gold and nickel. Film thickness can be varied easily, less than 1 micron, greater than 100 microns. Control of deposition achieved by using external electric potential. It requires electrical contact to the substrate. Substrate ke jole ঢুকিয়ে, মানে substrate ke কিছু একটা লিকুইডের মধ্যে ঢুকিয়ে ইলেকট্রোডস কানেক্ট করে তারপর যাকে ডিপোজিট করতে চাও সেটাকে তার উপরে অ্যাট্রাক্ট করে নিয়ে এসো। Surface of the substrate must have an electrically conducting coating. না হলে তো সাবস্ট্রেটটা কারেন্ট ক্যারি করবে না। ধরা যাক সিলিকন, আমি পিওর সিলিকন ইউজ করছি, কত জানো বেশ 1.1 EV, হ্যাঁ তো কারেন্ট ক্যারি করবে না। সিলিকনের উপর আমি হয়তো কিছু একটা এক্স ডিপোজিট করতে চাই, তো আমাকে তো সিলিকনটাকে ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং করতে হবে, কারেন্ট ক্যারি করাতে হবে, পাথের মধ্যে ঢোকাতে হবে, ক্যাথোড থাকবে, অ্যানোড থাকবে, তারপর এক্সট্রাকে অ্যাট্রাক্ট করিয়ে এটার সঙ্গে অ্যাটাচ করাতে হবে, এই হচ্ছে প্রসেস। তো তার জন্য ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং একটা কোটিং দিতে হবে। দুটো মেথডে ভাগ করা যায় এটাকে, ইলেকট্রোপ্লেটিং আর একটা হচ্ছে ইলেকট্রোলেস প্লেটিং। বেসিক স্কিম্যাটিক হচ্ছে এইটা। So this is our wafer, electrical connector, DC voltage source, এটা হচ্ছে ওয়েফার হোল্ডার, এই মাঝের এই পোরশনটা ওয়েফার। ঠিক আছে, এবার এটা ইলেকট্রোলাইটিক সলিউশন, এটা হচ্ছে কাউন্টার ইলেকট্রোড। এবার এই মাঝের মেটেরিয়ালটার ইলেকট্রোলাইসিস হয়ে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ আছে, দ্যাট মিন্স so this is anode and this is cathode. এবার এখানে যেটা ক্যাটায়ন আছে সেগুলো এখানে অ্যাট্রাক্টেড হবে এবং সেগুলো সাবস্ট্রেটের উপরে ডিপোজিটেড হয়ে ন্যানো স্ট্রাকচার তৈরি করবে। Okay, so deposition happens spontaneously. Deposition happens spontaneously on any surface, does not require. আচ্ছা, এটা ছিল ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, this was electroplating. Electroless plating টা কি? More complex chemical solution is used এবং it does not require any external electrical potential and contact to the substrate during processing. Deposition happens spontaneously, তাহলে বাইরে থেকে কোনো এক্সটার্নালি আমি কোনো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল দিচ্ছি না, তাহলে আমি কি করছি এখানে? ডিপোজিশন হ্যাপেন্স স্পন্টেনিয়াসলি অন এনি সারফেস হুইচ ফর্মস আ সাফিসিয়েন্টলি হাই ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল। ঠিক আছে, এমন একটা সারফেস সাবস্ট্রেটটাই নিজেই একটা হায়ার ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়ালে আছে, যার ফলে অটোমেটিক্যালি তার প্রতি
ions are getting moved, ions are moving towards that because the substrate itself has higher electrochemical potential. তার জন্য বাইরে থেকে আমি কোনো ভোল্টেজ ইউজ করছি না। তবে যেহেতু স্পন্টেনিয়াস প্রসেস তাই ফিল্ম থিকনেস কন্ট্রোল করাটা একটু মুশকিল। যদি বাইরে থেকে কন্ট্রোল করতাম, স্পন্টেনিয়াস মানে কি একা একাই হয় যারা, তাদেরকে তো বাইরে থেকে কন্ট্রোল করা মুশকিল। আর যেগুলো একা একা হয় না, বাইরে থেকে আমরা কন্ট্রোল করি, সেগুলোতে বেটার কন্ট্রোল থাকে অন দ্য thickness and the uniformity. The next thing is spray pyrolysis. বিচিত্র নানান রকম মেথড। একটা কোনো সলিউশন থাকবে যেটাকে অ্যাটমাইজ করতে হবে। যে কোনো একটা ঘন সলিউশন, যে কোনো সলিউশনকে তো স্প্রে করা যায় না। আমরা তো যেমন ডিও আমরা স্প্রে করি, হ্যাঁ, তো তার নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে, সেটা নিশ্চয়ই একটু কম ডেন্সিটি, সেটা নিশ্চয়ই আরো কিছু ব্যাপার আছে, সহজেই অ্যাটমগুলোকে আলাদা আলাদা করা যায়, কিছু তো ব্যাপার আছে। তো একটা সলিউশনকে অ্যাটমাইজারের মাধ্যমে স্প্রে করার উপযুক্ত করে তোলা হয়, সেই ব্যাপারটাকেই অ্যাটমাইজার বলে। অ্যাটমাইজারের আরো অনেক ডিটেল ম্যাথমেটিক্স আছে যেগুলো বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস সিলেবাস। সো স্প্রে সলিউশন পাসেস থ্রু অ্যাটমাইজার এবং সেখান থেকে নজল দিয়ে সুন্দরভাবে স্প্রেটা হবে। So droplet transport, obviously this is spray, so there are droplets, liquid form, okay. Droplet transport আর সাবস্ট্রেট কে হিট করা হলো, হিট করা হচ্ছে। পাইরোলাইসিস মানে কি? বার্নিং ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। So the spray is falling on the surface is hot, there is deposition. Spray pyrolysis. First time the mechanism was discovered in 1966. প্রথম কি করা হয়েছিল? সোলার সেলের জন্য ক্যাডমিয়াম সালফাইড থিন ফিল্ম গ্রো করা হয়েছিল। তখন থেকে এই প্রসেসটাকে ইউজ করে নানান রকম মেটেরিয়াল তৈরি করা হয়েছে, নানান রকম SNOx, OX, is tunable, ইন্ডিয়াম অক্সাইড, ইন্ডিয়াম টিন অক্সাইড, lead oxide, zinc oxide, zirconium oxide, etc. etc. What are the main advantages? Main advantages are spray pyrolysis is cost effective, কস্টের দিক থেকে ভালো, can be easily performed. Substrates with complex geometries can be coated. এর আগে কোটিং এর জন্য আরেকটা সুটেবল মেথড দেখেছিলাম কি? সল জেল। Spray pyrolysis leads to relatively uniform and high quality coatings. এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউনিফর্ম কোটিং এবং হাই কোয়ালিটি। No high temperatures are required, 500 বেশি টেম্পারেচার দরকার পড়ে না। Films deposited by spray pyrolysis are reproducible, giving it potential for mass production. এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি আমি ইন্ডাস্ট্রির দিক থেকে দেখি। যে কোনো ফিল্ম ডিপোজিশন টেকনিক, ধরা যাক কোনো একটা ফিল্ম ডিপোজিশন টেকনিক তুই নিজেও বার করতে পারিস, কিন্তু দেখা গেল তোর টেকনিকটা অবশ্যই খুব ভালো কোয়ালিটির ফিল্ম তৈরি হচ্ছে, কিন্তু অনেক প্যারামিটার, 10-12টা প্যারামিটারকে কন্ট্রোল করে প্রচুর মাথা ঘামিয়ে অনেক কষ্ট করে আমি একটা ফিল্ম তৈরি করতে পারছি। এই ধরনের ফিল্ম কিন্তু রিপ্রোডিউসেবল হবে না, কারণ সামান্য যার এক্সপেরিমেন্টের হাত ভালো নয়, সে সামান্য কোনো একটা প্যারামিটার এপাশ ওপাশ করে দেবে, সেই ফিল্মের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু সেই মেথডগুলোই বেশি অ্যাকসেপ্টেবল যেগুলো সহজ এবং রিপ্রোডিউসেবল, অর্থাৎ কি যে কেউ রিপ্রোডিউস করতে পারে, ইজি টু হ্যান্ডেল, এবং কিছু প্যারামিটার মেনটেন করলে একই জিনিস বারবার তৈরি হয়। তো মাস প্রোডাকশনের জন্য স্প্রে পাইরোলাইসিস ইজ ভেরি এফেক্টিভ। আচ্ছা, তাহলে 3 প্রসেসিং স্টেপস আমরা কি কি দেখলাম? অ্যাটমাইজেশন অফ দ্য প্রিকারসার সলিউশন, প্রিকারসার সলিউশন মানে হচ্ছে যেটা স্প্রে আর কি, লিকুইড স্প্রে সলিউশন যেটা ছিল সেটা। এরোসল ট্রান্সপোর্ট অফ দ্য ড্রপলেট, যেটা এরকম ভাবে স্প্রে হলো। ড্রপলেট evaporation, spreading on the substrate, drying, decomposition of the precursor salt to initiate film growth. তাহলে ড্রাই হয়ে এই অরিজিনাল যে সলিউশনটা ছিল সেই সল্টটা তৈরি হবে আবার, এবং সেটারই ফিল্ম তৈরি হবে। মানে সোজা কথা হচ্ছে আমি একটা মেটেরিয়ালের ফিল্ম তৈরি করতে চাইছি, তো সেটাকেই অ্যাটমাইজার দিয়ে স্প্রে বানিয়ে ডিপোজিশনটা হচ্ছে। দিস ইজ স্প্রে পাইরোলাইসিস। এইবার আসি কেমিক্যাল ভেপার ডিপোজিশনে।
Substrate is placed in chamber, number of gases supplied, reaction takes place. Between the source gas, the product is a solid that condenses on all surfaces in the reaction chamber. চেম্বারে যত সারফেস আছে সব জায়গায়, ঠিক আছে, point to be noted. Used for many different materials, SiO2, Si3N4, polysilicon, tungsten, copper, etc. আচ্ছা, atmospheric প্রেসারেও CVT হয়, লো প্রেসারেও CVT হয়, নানান রকম CVT হয়. There are various categories of CVT. So LPCVT or low pressure CVT, PECVT or plasma enhanced CVT. Plasma enhanced CVT, LPCVT and PECVT. Okay. আচ্ছা, LPCVT টা কি? ভ্যাকুয়াম চেম্বারে করব কাজটা। এক্সেলেন্ট ইউনিফর্মিটি অফ থিকনেস এবং মেটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স, অবশ্যই ভ্যাকুয়াম চেম্বারে করব, তো কোয়ালিটি থাকবে, ইউনিফর্মিটিও থাকবে, কারণ স্লোলি ডিপোজিট করব। হাই ডিপোজিশন টেম্পারেচারস, রিলেটিভলি স্লো ডিপোজিশন রেট. It can be used to deposit films on both sides of at least 25 wafers at a time. ওয়েফার গুলোকে পরপর পরপর বসিয়ে দেওয়া হয়েছে। ফার্নেসের মধ্যে গ্যাস পাঠানো হচ্ছে, কেমিক্যাল রিয়াকশন হবে, গ্যাসের যে মেটেরিয়াল আছে তার সঙ্গে ওয়েফারের, তারপরে রিয়াকশন হয়ে মেটেরিয়াল ডিপোজিট হবে, দ্যাট ইজ লো প্রেসার সিভিটি। প্লাজমা এনহ্যান্স সিভিটিতে বোঝাই যাচ্ছে প্লাজমা তৈরি হবে, এক্সট্রা এনার্জি সাপ্লাইড to the gas molecules by the plasma in the reactor. So we are creating plasma here. ফিল্মের কোয়ালিটি খুব ভালো হয় না। PECVD systems can only deposit films on one side of up to 4 wafers at a time. তাহলে দেখা যাচ্ছে যে আমার LPCVD টাই better than PECVD. হাইড্রোথার্মাল সিনথেসিস, হাইড্রোথার্মাল উদাহরণ এগুলো কিরকম না, একটা সলিউশন আছে, সলিউশনে ক্যালসিয়াম আয়ন আছে, সলিউশনে আমি অ্যাড করছি ফসফেট গ্রুপ এবং ফ্লোরাইট। কি তৈরি করতে চাই? ফ্লোরঅ্যাপাটাইট, FAP। এটা একটা বিশেষ ধরনের মেটেরিয়াল যেটা বায়ো ইমেজিং অ্যাপ্লিকেশনসে খুব ইউজফুল। সো ফ্লোরঅ্যাপাটাইট ন্যানোরড তৈরি করার অনেক রকম মেথড আছে, যার মধ্যে এইটা খুব বেশি পপুলার। FAP ন্যানোরডস বায়ো ইমেজিং এ প্রচুর কাজে লাগে। কিভাবে তৈরি করছি আমরা? ক্যালসিয়ামের সলিউশন নিচ্ছি, ফ্লোরাইট আর ফসফেট অ্যাড করছি, তারপর এটাকে থিতিয়ে পড়তে দিচ্ছি, প্রেসিপিটেশন অকার্স, তারপরে হাইড্রোথার্মাল ট্রিটমেন্ট হচ্ছে, অর্থাৎ এই যে সলিউশন সেটাকে হিট দিচ্ছি আমরা। এই থার্মাল ট্রিটমেন্টের ফলে এই যে প্রেসিপিটেশন গুলো হয়েছিল, এই টোটাল রিয়াকশন হয়ে তারা একে অন্যের সঙ্গে অ্যাটাচড হয়ে ন্যানোরডস ফর্ম করছে। This is how fluorapatite nanorods are formed. আরেকটা দেখি, টাইটানিয়াম অক্সাইডের থিন শিটস তৈরি করছি কিভাবে? বাই হাইড্রোথার্মাল সিনথেসিস। তাহলে প্রথমে সেলুলোজ ফাইবার নেওয়া হচ্ছে জলের মধ্যে এবং জল আর ইথানলের মধ্যে ডিসপার্সড অবস্থায়, তারপর এর মধ্যে আমি টাইটানিয়াম আইসোপ্রোপক্সাইড অ্যাড করছি বাই ড্রপস। 1 ঘন্টা ধরে স্টার করলাম, অটোক্লেভে দিয়ে দিলাম, হিট হলো 80 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা। দিস ইজ দ্য থার্মাল ট্রিটমেন্ট ইন ওয়াটার সলিউশন অ্যাকচুয়ালি। সো হাইড্রোথার্মাল সিনথেসিস। তারপর সেটাকে ইথানল দিয়ে ওয়াশ করে নিলাম, TiO2 ইমমবিলাইজড সেলুলোজ ফাইবার হলো, যেটা ফাইনালি শীট লাইক স্ট্রাকচার, মানে শীট লাইক কাটিং হওয়ার ফলে TiO2 ইমমবিলাইজড পেপার ম্যাট্রিক্স তৈরি হলো। ঠিক আছে, একটু ঝামেলা কম ঝামেলার সিনথেসিস টেকনিক এটা। কলয়েডাল সিনথেসিস। কলয়েডাল সিনথেসিসের সঙ্গে সল জেলের একটুখানি হালকা মিল আছে, কিন্তু দুটো কিন্তু একই রকম নয়।
জেলটা জেল, ওখানে জেল তৈরি হয়। যদিও দুক্ষেত্রেই কলয়েড তৈরি হচ্ছে, সলজেল মেথডেও বেসিক্যালি কলয়েডাল সাসপেনশন, কিন্তু স্টিল কলয়েডাল সিনথেসিস ইজ সামথিং ডিফারেন্ট। কলয়েডাল সিনথেসিসে খুব ইন্টারেস্টিং ধরনের কোয়ান্টাম ডট তৈরি হয়। দু ধরনের কোয়ান্টাম ডট তৈরি করার জন্য কলয়েডাল সিনথেসিস ইজ ভেরি ইউজফুল। নাম্বার ওয়ান ইজ ডোপড কোয়ান্টাম ডট। যেমন এখানে এই যে কোয়ান্টাম ডট তৈরি হয়েছে তার মধ্যে রেড একটা মেটেরিয়ালের ডোপিং হয়েছে। আর সেকেন্ড টাইপ হচ্ছে কোর শেল স্ট্রাকচার। কোরে একটা মেটেরিয়াল, শেলে আর একটা আলাদা মেটেরিয়াল। এখানে যেমন এই উদাহরণে কোরে আছে সিডিএসি ক্যাডমিয়াম সেলেনাইট, আর শেলে আছে সিডিএস ক্যাডমিয়াম সালফাইড। তো কিভাবে তৈরি হয় কলয়েডাল সিস্টেমটা? এই ধরনের বটল নেওয়া হয় যার অনেকগুলো ক্যাপ থাকবে। আচ্ছা, হোস্ট হিসাবে অ্যানায়ন ক্যাটায়ন প্রিকারসর নেওয়া হয় এবং সঙ্গে অর্গানিক সলভেন্ট, যেটা যার মধ্যে সলিউবল আর কি। এইবার আমি সিরিঞ্জ দিয়ে ডোপ্যান্টটাকে অ্যাড করলাম। তাহলে এটা ছিল অরিজিনাল কোয়ান্টাম ডট মেটেরিয়াল যেটা ছিল এখানে। এবার আমি রেড গুলোকে আমি অ্যাড করছি, কোয়ান্টাম মানে ডোপ করতে চাই যেটা দিয়ে। বিভিন্ন টাইম ইন্টারভেলে আমি এটাকে অ্যাড করছি। তারপর হাই টেম্পারেচারে অ্যানিল করব। তার ফলে নিউক্লিয়েশন হবে, গ্রোথ হবে বাই ডিফিউশন। ডিফিউশন এবং নিউক্লিয়েশনের ফলে এরকম সুন্দর কোয়ান্টাম ডট তৈরি হবে, যার মধ্যে ডোপ্যান্ট অ্যাটমগুলো ঢুকে যাবে। ডোপড কোয়ান্টাম ডটস synthesized by colloidal method. কোর শেল স্ট্রাকচার গ্রোথটাও ওই ধরনেরই একটা ব্যাপার। এরকম একটা মেটেরিয়াল নিলাম যার মধ্যে আমি ক্যাডমিয়াম নিলাম। এবার আমি আর্গন অ্যাটমসফিয়ারে পুরো কাজটা করছি। টেম্পারেচার গুলো লক্ষ্য কর, 320, 290, বোঝা যাচ্ছে না অতটা, 290, 220। ঠিক আছে, ধীরে ধীরে বিভিন্ন টেম্পারেচার লেভেল আমি মেনটেন করেছি। প্রথমে ক্যাডমিয়াম সলিউশন ছিল, আর্গন অ্যাটমসফিয়ার ছিল, আমি সেলেনিয়াম অ্যাড করলাম, কেননা কোরে ক্যাডমিয়াম সেলেনাইট থাকবে। আচ্ছা, অ্যাড করার পরে কলয়েড তৈরি হলো, নিউক্লিয়েশন হচ্ছে, গ্রোথ হচ্ছে। কিছুক্ষণ পর আমি জিঙ্ক সালফাইড ঢুকিয়ে দিলাম, কেননা আমি এবার শেলটা তৈরি করতে চাই। ঢুকে গেল মেটেরিয়াল, কলয়েডাল সলিউশন হলো, নিউক্লিয়েশন হলো, গ্রোথ হলো। আমি কোর শেল স্ট্রাকচারের কোয়ান্টাম ডট পেলাম বাই কলয়েডাল সিনথেসিস। Last but not the least, MBE, molecular beam epitaxy। এক মিনিট। আচ্ছা, এপিট্যাক্সি শব্দটা খুব ইউনিক একটা শব্দ। এপি কথাটার মানে হচ্ছে অ্যাবাভ, আর ট্যাক্সিস কথাটার মানে হচ্ছে ইন অ্যান অর্ডার্ড ম্যানার। মলিকিউলার বিম এপিট্যাক্সি হচ্ছে গ্রোথ টেকনিকের রাজা, কারণ ও যে কোনো সাবস্ট্রেটের উপরে প্রচন্ড অর্ডার্ড ম্যানারে অ্যাটমগুলোকে সাজাতে পারে, অ্যাটমগুলোকে মুভ করাতে পারে, অ্যাটমকে মুভ করিয়ে বা সাজিয়ে যা খুশি স্ট্রাকচার বানাতে পারে, কারোর নাম লিখতে পারে, এমনকি সিনেমাও তৈরি করতে পারে, যেটা 90 বা 96 সালেই অ্যাটম সাজিয়ে সিনেমা তৈরি করা হয়ে গেছিল। তোরা নিশ্চয়ই দেখেওছিস, বয় অ্যান্ড হিজ অ্যাটম। তো মলিকিউলার বিম তৈরি করে এরকম সুন্দরভাবে অর্ডারে সাজানো, যে সাজিয়ে ন্যানো মেটেরিয়ালস, ন্যানো ডটস বা কোয়ান্টাম ডটস তৈরি করার যে টেকনিক, দ্যাট ইজ কল্ড মলিকিউলার বিম এপিট্যাক্সি। তো এমবিই গ্রোথ অফ কোয়ান্টাম ডট। এমবিই চেম্বার ইউজুয়ালি দেখতে এইরকম হয়।
যেটা একটা স্কিমেটিক দেওয়া আছে। একটু বড় করছি আমি, মানে তোদের দেখতে অসুবিধা হবে। দেখ, একটা চেম্বার যেখানে অনেক কিছু আছে, মূল জিনিস হচ্ছে সাবস্ট্রেট। দিস ইজ দ্য সাবস্ট্রেট। আচ্ছা, সাবস্ট্রেটের উপর আমি কি ভাবে ডিপোজিশনটা করছি, এগুলো হচ্ছে এফিউশন সেল বলে, এগুলো হচ্ছে ইউজুয়ালি নুটসেন সেল। নুটসেন সেল সম্পর্কে আমি ডিটেলে পড়িয়েছি। তো এখান থেকে আমার অ্যাটমিক বিমগুলো, মলিকুলার বিমটা তৈরি হচ্ছে বাই ফিলামেন্ট হিটিং, থার্মাল ইভাপোরেশন, কিন্তু ই বিম হিটিং এরও সিস্টেম থাকে, ঠিক আছে, এরকম ভাবে ই বিম হিটিং হয়। সলিড একটা ফ্লাক্স তৈরি হয়, একটা সলিড অ্যাঙ্গেলে পড়ে সেটা এর উপরে এসে, তার অ্যাঙ্গুলার ক্যালিব্রেশন আছে। আচ্ছা, রিড একটা স্পেশাল ক্যারেক্টারাইজেশন টেকনিক, এটা যেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। রিডের পুরো কথা হলো রিফ্লেকশন, হাই এনার্জি, ইলেকট্রন ডিফ্র্যাকশন। ইলেকট্রনের ডিফ্র্যাকশন হবে বাই রিফ্লেক্টেড ইলেকট্রনস, ওকে, এবং ভেরি হাই এনার্জি। তাহলে এটা কি হয়, যে ফিল্মটা তৈরি হচ্ছে তার স্ট্রাকচারটা বোঝার জন্য। এবং ডিউরিং দ্য গ্রোথ, মানে কত বিউটি, সি জাস্ট ইমাজিন দ্য বিউটি অফ দিস সিস্টেম, মানে ইন্টিগ্রেটেড সিস্টেম। তোর টুকটুক করে অ্যাটমগুলো সজ্জিত হচ্ছে হচ্ছে, তাহলে অ্যাটমের যে সজ্জা সেটা যেমন একটু একটু করে চেঞ্জ হতে থাকবে, সেই অনুযায়ী তো আমার ডিফ্র্যাকশন প্যাটার্নও চেঞ্জ হতে থাকবে। কখনো হয়তো এরকম, কখনো হয়তো এরকম, আস্তে আস্তে কোয়ালিটি বেটার হবে, হয়তো এরকম। এই জিনিসটা কিন্তু তুই রিয়েল টাইম দেখতে পাবি, যেমন যেমন ফিল্ম তৈরি হচ্ছে তেমন তেমন তোর ডিফ্র্যাকশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। ইউ ক্যান অবজার্ভ দ্য ফিল্ম গ্রোথ রিয়েল টাইম, চোখের সামনে সিনেমার মতো। ওকে, আর কি লাগবে? আয়োনাইজেশন গেজ। এইটা হচ্ছে এটা হচ্ছে প্রেসার মিটার। প্রেসার কত আছে, 10⁻⁻10 মিলিবার আছে কিনা সেটা তো মাপার একটা, মানে এমন একটা কিছু টেকনিক চাই যেটা ভ্যাকুয়ামের সঙ্গে কম্প্যাটেবল। হ্যাঁ, তো এটা ইউএসবি চেম্বার, ইউএসবি ছাড়া এমবিএ হয় না। আগেই বললাম এমবিএ হচ্ছে সমস্ত গ্রোথ টেকনিকের রাজা। বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট কন্ট্রোল। তো বেস্ট কোয়ালিটি করতে গেলে অবশ্যই আল্ট্রা হাই ভ্যাকুয়াম দরকার। এই ধরনের সিস্টেম মেনটেন করা প্রচন্ড সাংঘাতিক একটা কাজ। একদল লোকই থাকে যাদেরকে বলা হয় ইউএসবি স্পেশালিস্ট বা এমবিই এক্সপার্ট। তো আয়নাইজেশন গেজ থাকে, এরা প্রেসার কি করে মাপে বলতো? এরা অ্যাকচুয়ালি মানে ভোল্টেজ অ্যাপ্লাই করে চেম্বারের মধ্যে একটুখানি এই মানে গেজের আশেপাশে যতটুকু এয়ার আছে তাদের উপর এরা ভোল্টেজ অ্যাপ্লাই করে এদেরকে এরা বেসিক্যালি আয়োনাইজ করে। এই যে আয়োনাইজ করলো, এবার এই আয়নগুলোকে এরা অ্যাট্রাক্ট করে নিজের দিকে, এবং এই আয়ন তৈরি হওয়ার ফলে, মানে আয়নের যে ফ্লোটা হবে আর কি, তার করেসপন্ডিং একটা কারেন্ট থাকবে। তাহলে আয়োনাইজেশন গেজের কাজ হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করে চেম্বারের মধ্যেকার একটা ছোট রিজিয়নের এয়ারকে বা গ্যাসকে আয়োনাইজ করে সেই আয়নের কারেন্ট মাপা। এবং অবভিয়াসলি বাতাসের পরিমাণ যত কম হবে নিশ্চয়ই কারেন্টের পরিমাণ তত কম হবে। যদি প্রচুর মলিকিউলস থাকে তাহলে কারেন্টের পরিমাণ অনেক বেশি হবে। তো ওইভাবে ওরা আয়নের কারেন্ট মেপে ওরা প্রেসার মাপে, ক্যালিব্রেশন থাকে। আল্ট্রা হাই ভ্যাকুয়াম চেম্বারের প্রেসার মাপার জন্য কিন্তু আয়ন গেজই ব্যবহার করতে হবে, অন্য কোনো গেজ কিন্তু এখানে কাজ করবে না। আচ্ছা, এটা কি ফ্লাক্স মনিটর, কি রেটে ফ্লাক্সটা আসছে, ডিপোজিশন রেটটা খুব বেশি হয়ে গেল কিনা বা খুব কম হয়ে গেল কিনা, ও সেটা মেজার করে। আর একটা জিনিস থাকে যেটা হলো থিকনেস মনিটর, যেটা এখানে দেখানো হয়নি, এখানেই থাকে স্যাম্পেলের কাছাকাছি কোথাও। স্যাম্পেলকে ম্যানিপুলেট করা যায়, অর্থাৎ রোটেট করা যায়, হাইট অ্যাডজাস্ট করা যায়,
এখানে একটা মাস স্পেকট্রোমিটার আছে। মাস স্পেকট্রোমিটারের কাজ হলো চেম্বারের মধ্যে যে এনভায়রনমেন্টটা, সেখানে কি কি ইমপিউরিটি আছে, কতটা জল ওয়াটার ভেপার আছে আর কি, অক্সিজেন কতটুকু ঢুকে আছে, নাইট্রোজেন কতটা আছে, সেইগুলো, হিলিয়াম কতটা আছে, সেইগুলো অ্যানালিসিস করার জন্য একটা মাস স্পেকট্রোমিটার থাকে। তো দিস ইজ দ্য ওভারঅল পিকচার অফ MB chamber. And MB always comes with ultra high vacuum. আচ্ছা, এবার এর উপরে অর্ডার্ড গ্রোথ হয় ফিল্মের। তো ধীরে ধীরে টুকটুক করে গ্রোথ হবে এবং তারপরে আমার কোয়ান্টাম ডট তৈরি হবে। কিভাবে হবে? মলিকুলার বিম এসে পড়বে, অ্যাডসর্পশন হবে অ্যাটম এবং মলিকিউলের। আচ্ছা, থার্মাল ডিসরপশন হতে পারে। যদি সাবস্ট্রেটটা অলরেডি গরম থাকে তাহলে কিছু জিনিস শেষে ঢুকবে, আবার কিছু জিনিস বেরিয়েও যাবে। এরা সারফেসের উপর দিয়ে মুভ করবে, ডিফিউশন, এবং তারপরে কোনো একটা জায়গায় এসে ওরা থিতু হবে। কোন অ্যাটম কখন কোথায় কিভাবে থিতু হবে সেটা পুরোটাই ডিপেন্ড করবে সেই অ্যাটমটা কতটা হাঁটাচলা করতে পারছে, সেই অ্যাটমটা বন্ড তৈরি করার সময় কতটা স্ট্রেন ফেস করছে, এবং সারফেস এনার্জি বা ইন্টারফেস এনার্জির পরিমাণটা কত। অর্থাৎ এটা ধরা যাক ইন্ডিয়াম অ্যাটম আর এটা ধরা যাক সিলিকন সাবস্ট্রেট। তাহলে এখানে যে ইন্ডিয়ামের একটা সারফেস আমি তৈরি করতে চাইছি, ইন্ডিয়াম সারফেস আর সিলিকন সারফেসের মধ্যে একটা তো ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের এনার্জিটা কত। সমস্ত সারফেসেরই একটা এনার্জি থাকে এবং সমস্ত ইন্টারফেসেরও একটা এনার্জি থাকে। এই এনার্জিটা কেন থাকে? কেননা এই সারফেস তৈরি হওয়ার জন্য বন্ড তৈরি করতে হচ্ছে। তো এই বন্ড ফরমেশন এনার্জি একটা থাকে বলেই সারফেস এনার্জি বলে একটা বস্তু থাকে। তো এই সব কিছুর উপর ডিপেন্ড করবে যে অ্যাটমগুলো কে কখন কোথায় যাবে, কিভাবে থিতু হবে, কেমন স্ট্রাকচার হবে। সারফেসের সিমেট্রির উপরেও ব্যাপারটা ডিপেন্ড করে। সারফেসের অ্যাটমগুলো কিভাবে সাজানো আর কি। সারফেসের অ্যাটমগুলো যদি এরকম সারিবদ্ধভাবে সাজানো থাকে তাহলে ন্যানোওয়্যার তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। সারফেসের অ্যাটমগুলো যদি তেকোনা তেকোনা করে সাজানো থাকে, মানে বলতে চাইছি এরম 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 এরকম টাইপের হলে আবার তাদের আবার অ্যারেঞ্জমেন্টটা একটু অন্য ধরনের হবে। ওকে, 3 ধরনের গ্রোথ হয় মলিকিউলার বিম এপিট্যাক্সিতে। ফার্স্ট ওয়ান ইজ VW or Volmar-Weber. Second one is SK or Stransky-Krastanov. Third one is FM I think এটা Frank Marwi most probably. FM মেথডে দেখ। আচ্ছা, কোন মেথডের গ্রোথটা কখন হবে সেটা ডিপেন্ড করবে স্ট্রেনের উপর। মনে কর সাবস্ট্রেটের যে ল্যাটিস কনস্ট্যান্ট আর যে মেটেরিয়ালটা তৈরি হলো তার যে ল্যাটিস কনস্ট্যান্ট সেটা প্রায় সমান, তাহলে সুন্দরভাবে থিন ফিল্ম তৈরি হবে, যেমন এখানে হয়েছে, যেমন এখানে হয়েছে। ঠিক আছে, এটা এবং এটা দুটোর ক্ষেত্রেই দেখ সুন্দরভাবে কন্টিনিউয়াস ফিল্ম তৈরি হয়েছে। FM গ্রোথ, সারফেস স্ট্রেনের পরিমাণটা কম। কিন্তু যদি মানে ল্যাটিস মিসম্যাচটা কম আর কি। ল্যাটিস মিসম্যাচ যদি খুব বেশি হয়, যেমন এর ক্ষেত্রে দেখ, না এর ক্ষেত্রে ঠিক বলা মুশকিল। আচ্ছা, এর ক্ষেত্রে বাদ দে। ধর এমনি ইন জেনারেল ইমাজিন কর যে এরকম একটা সাবস্ট্রেট আছে, তার উপরে একজন ডিপোজিট হয়েছে যার ল্যাটিস কনস্ট্যান্টটা অনেক ছোট। তাহলে সে কি করে বন্ড ফর্ম করবে? মানে ল্যাটিস কনস্ট্যান্ট এরকম, মানে তো এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, আর নতুন যে ডিপোজিট হলো তার এখানে একটা অ্যাটম থাকলে
পরবর্তী অ্যাটমটা এখানে থাকে, তো ও কি শূন্যের উপর বানাবে বেসটা? অনেক বেশি স্ট্রেন হয়ে যাচ্ছে, ল্যাটিস মিসম্যাচটা বেশি। যখন ল্যাটিস মিসম্যাচ খুব বেশি হবে তখন আর এরকম কন্টিনিউয়াস ফিল্ম হবে না, তখন কি হবে, এরকম টুকরো টুকরো, মানে ফিল্মটা ভেঙে যাবে, ফিল্ম উইল ব্রেক, এবং এরকম টুকরো টুকরো আইল্যান্ড তৈরি হবে, এটাকে বলে ভিডাব্লিউ গ্রোথ। তাহলে যদি ল্যাটিস মিসম্যাচ খুব কম হয় তাহলে এফএম থিন ফিল্ম তৈরি হবে। বড় জোর তার মধ্যে কিছু কিছু জায়গায় হয়তো একটা দুটো মিসফিট ডিসলোকেশন থাকতে পারে, এর বেশি আর কিছু হয় না। আর যদি বিশাল খুব বেশি মিসম্যাচ থাকে তখন এই থিন ফিল্ম তৈরি হওয়ার প্রশ্নই নেই, তখন টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে, এবং তখনই অ্যাকচুয়ালি কোয়ান্টাম ডটগুলো তৈরি হয়। কিন্তু এর মাঝখানে আরেকটা মেথড আছে, মেথড না মানে সিচুয়েশন, যেখানে কি ল্যাটিস মিসম্যাচটা খুব বেশিও নয় আবার খুব কমও নয়। ওকে, সেই ইন্টারমিডিয়েট রিজিয়নটাই হচ্ছে এসকে মোড, এসকে গ্রোথ। সেখানে কি হবে, কিছুটা থিন ফিল্ম হবে এবং তারপরে জিনিসটা ব্রেক করে যাবে, ছোট ছোট আইল্যান্ড হবে বা কোয়ান্টাম ডট হবে। তাহলে কোয়ান্টাম ডট তৈরি হওয়া সম্ভব এসকে মোডে এবং ভিডাব্লিউ মোডে, এফএম মোডে কখনোই কোয়ান্টাম ডট তৈরি হওয়া সম্ভব নয়। এখানে যেমন দেখ কি সুন্দর একটা কোয়ান্টাম ডট তৈরি হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার?